যে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ভাইদের যারা আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য করছেন আমাদের বক্তব্যগুলো তুলে ধরার জন্য জাতির সামনে আমাদের পার্টির লোকজনের সামনে উপস্থিত আমার পার্টির নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ সকলে আমার সালাম গ্রহণ করে। আপনারা জানেন আমরা গত 9 আগস্ট একটি সুন্দর সম্মেলন জাতীয় কাউন্সিল আমরা করেছি এবং যেটা আমি বলবো সব দিক থেকে সুন্দর কাউন্সিল আমরা আপনাদেরকে এবং পার্টিকে এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ডেলিগেট প্রায় 4 থেকে 5,000 ডেলিগেট এবং কাউন্সিলর যারা এসেছিলেন তাদেরকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা এসেছিলেন তখন আবহাওয়া কিন্তু খুব যে ভালো ছিল সেটা না তারপরেও তারা কষ্ট করে এসেছেন এবং আমরা একটা সুন্দর সুশৃঙ্খল কাউন্সিল আমরা উপহার দিতে পেরেছি আমাদের পাই কাউন্সিলের প্রেক্ষাপট আপনারা জানেন আমাদের কাউন্সিল কাদের সাহেবের নেতৃত্বে আমরা প্রেসিডিয়াম মিটিং এ সিদ্ধান্ত নিয়েছিলাম 20 মে প্রেসিডিয়াম মিটিং এ সিদ্ধান্ত নিয়েছিলাম যে 28 জুন আমাদের কাউন্সিল হবে সেখানে 2টি জায়গা ঘোষণা করা হয়েছিল এনিওয়ে এই প্রেসিডেন্ট মিটিং গুলোতে ওইটাতে এবং পরবর্তী প্রেসিডেন্ট মিটিং এ আমরা কিছু বক্তব্য পার্টির জন্য তুলে ধরেছিলাম যার মধ্যে ছিল যে পার্টির গণতন্ত্র বিশেষ এক কম সেটার বিলুপ্তিকরণ নোটিশ ছাড়া কাউকে বাড়ি থেকে যেন বের করে না যায় অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের পার্টির যে চাঁদা বলেন নানা রকম ডোনেশন এবং খরচ এগুলোর একটা স্বচ্ছতার কথা সেখানে বলা হয়েছিল আরেকটা ছিল যে আমরা চেষ্টা করব আমাদের জাতীয় পার্টি থেকে যারা চলে গেছেন বিভিন্ন বিভক্তির কারণে তাদের সকলকে জাতীয় পার্টিতে ফিরিয়ে আনবে পার্টি ঐক্যবদ্ধ করার একটা প্রধান কারণ হচ্ছে যে গত বছর 5 আগস্টের পট পরিবর্তনের পরে আমি মনে করি আজকে রাজনীতিতে একটা বড় পরিবর্তন বাংলাদেশে আমাদের স্বাধীনতার যুদ্ধে যত লোক মারা গিয়েছে তারপরে কিন্তু আমাদের আভ্যন্তরীণ ভাবে কোন আন্দোলনে এত লোক মারা যায় আপনার বিভিন্ন পরিসংখ্যান দেওয়া হয় আপনার জাতিসংঘের যে পরিসংখ্যান সেটা 1000-এর মতো আমি মনে করি হয়তো তার হচ্ছে বেশি কারণ সব পরিসংখ্যান সেখানে হয় না অনেকে মনে করেন এইটা প্রায় 1,500 জীবন গিয়েছে এবং এরপরে আমাদের স্বাভাবিকভাবে একটা চিন্তা এসছে যে দেশে একটা বড় পরিবর্তন আসতে হবে এই জীবনগুলো বৃথা যেতে পারে যারা রক্ত দিয়েছে তাদের জীবন বৃথা যেতে পারে আমরা তারপর থেকে একটা ইন্টারিম গভর্নমেন্ট এসছে অন্তর্বর্তীকাল সরকার এসছে তারা দেশ চালাচ্ছে কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে যে দেশ আজকে 1 বছর পরেও অনিশ্চয় থেকে আমরা উত্তরণ পাই তাই আমরা মনে করেছি যে বর্তমান প্রেক্ষাপটে
জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে মানুষের সামনে আসতে পারলে আমার মনে হয় আমরা হয়তো জাতিকে কিছু দিতে পারবো এবং জনগণ আমাদেরকে গ্রহণ করবে। কারণ আমাদের যে 9 বছর 9.5 বছর শাসন, সেখানে আজকে যে সংস্কার কথা বলা হচ্ছে, এই সংস্কারগুলো অনেকগুলো আমরা করেছিলাম বা করতে চেষ্টা করেছি। আমরা, আপনারা জানেন যে আমাদের যে মেইন এমফেসিস ছিল আপনার চাকরি তৈরি, যাতে মানুষ, যে ছাত্র, আমাদের যুব সমাজ বেড়ে এসছে, তাদের আজকে কোনো চাকরির নিশ্চয় নেই। ছাত্ররা লেখাপড়া করছে, তাদের একটা ভবিষ্যৎ, চাকরি পাচ্ছে। আমরা কর্মক্ষেত্রে আমরা যেটা দেখছি, কর্মসংস্থান সবকিছুতে হয়ে অর্থনীতি স্থবির হয়ে। সুতরাং আমি মনে করি আজকে জাতীয় পার্টির দরকার, যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জেনারেল ইসলাম। তিনি তার 9.5 বছরে যেই সংস্কারগুলো করেছেন, যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, আজকে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো অঞ্চলে জানি, এটার কিন্তু প্রধান অবদান আমি মনে করি যাবে। এই আপনার এক্সপ্রেস পুরো হওয়ার আগে পর্যন্ত এই ঢাকা প্রধান যোগাযোগ ব্যবস্থা এরশাদ সাহেব করে, ব্যাংকিং এরশাদ সাহেবের সৃষ্টি, আজকে যে প্রাইভেট ব্যাংকিং, এটা এরশাদ সাহেবের, ইন্স্যুরেন্স, প্রাইভেট ইন্স্যুরেন্স এরশাদ সাহেব, এই অর্থনীতি, এই যে একটা ওপেন ইকোনমি, এটাও কিন্তু এরশাদ সাহেবের সৃষ্টি। হ্যাঁ, আজকে ঔষধ ঔষধ দিতে আমার মনে আছে, সেই ওষুধ যখন দেয় তখন সাংঘাতিক ভাবে যে মাল্টি ন্যাশনাল গুলো ছিল সেটা সেটা প্রতিরোধ করার চেষ্টা করছে, কিন্তু তখন করে কারো কথা শুনে। আজকে আমাদের ওষুধ নীতি পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এটা রেপ্লিকা। আমাদের এমনকি আপনার এই যে পপুলেশন গ্রোথ, সবচেয়ে সাকসেসফুল পপুলেশন ইয়ে নিয়ন্ত্রণের, সেটাও কিন্তু এক্সারসাইজ করেছে। আজকে পিসকিপিং মিশন দেখছেন, সেটাও এরশাদ সাহেবের আমাদের সেই ঐতিহাসিক সিদ্ধান্ত যে ইরাক কুয়েত যুদ্ধের সময় আমরা সৌদি আরবিয়ায় 4,000 সৈন্য পাঠিয়েছিলাম মক্কা এবং মদিনা রক্ষার। সেই থেকে আমাদের পিসকিপিং জোরালো হয়েছে। আজকে একটা বিরাট অঙ্ক আমরা। তারপরে আপনার বিদেশে যে আজকে আমরা বলছি 30 বিলিয়ন আসছে, 24 বিলিয়ন আসছে, এইটার ভিত্তিপ্রস্তরও এরশাদ সাহেব দিয়ে গেছেন। এই ইরান কুয়েত ওয়ারের পরে বাংলাদেশি লোকজন আপনার মধ্যপ্রাচ্যে যাওয়া জোর বেশি করে, বেশি গতিতে যেতে পেরেছে এই এই সিদ্ধান্তের কারণে। সুতরাং আমাদের দেশের প্রত্যেকটি, এমনকি যমুনা সেতু যখন করা হয়েছিল তখনও লোকে বিশ্বাস করেনি যে যমুনা সেতু করতে হবে। তিনি একটি সারচার্জ দিয়েছিলেন, বলেছিল, লোকে বলেছিল ওই সারচার্জ থেকে জাতীয় পার্টি খেয়ে ফেলবে, সারচার্জ খেয়ে ফেলবে। কিন্তু দেখা গেছে এই সারচার্জের কারণে এই আপনার যমুনা সেতু প্রকল্পটি আমরা শেষ করতে পেরেছি তাড়াতাড়ি। সুতরাং আমাদের অনেক কিছু এখানে বাংলাদেশে উন্নয়নে আমরা অনেক বন্যা হয়েছে, বন্যা হয়েছে 1988। আমরা ঈশ্বর সাহেবকে দেখেছি কোমর পর্যন্ত পানি তুলে হেঁটে গেছে, লোকের ঘরে ঘরে গিয়েছে, মানুষের কাছে গিয়েছেন, মানুষকে আশ্বাস দিয়েছেন। আজকে ঢাকা শহরের আপনার পূর্বাঞ্চলে কোনো আপনার বন্যা
কারণ কি, এই যে মোহাম্মদপুর মিরপুর এলাকায় যে বাঁধ দেওয়া হয়েছে, সেই বাঁধের কারণ আজকে আমরা ক্ষমতা থেকে চলে গেছে 35 বছর, আর 1 ইঞ্চি বাঁধ আপনার ঢাকায় কেউ যোগ করতে পারে। সুতরাং এই দেশের উন্নয়ন যদি সত্যিকার ভাবে যদি কেউ এটাকে পরীক্ষা করে দেখে, তখন দেখবে যে আমাদের জাতীয় পার্টির 9.5 বছরের শাসন আমলে সবচেয়ে বেশি উন্নয়ন আমরা করেছি, কিন্তু খরচ করেছে এই বছর যে বাজেট আছে সেই বাজেটে 10 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আমরা কিন্তু এই 9.5 বছর। আমি জানি আপনারা বলবেন ইনফ্লেশন হয়েছে, এটা হয়েছে, তারপরে হিসাব করে আমরা দেখবেন একটা ছোট্ট অঙ্কের মধ্যে আমরা কিন্তু এই কাজগুলো করতে পেরেছি। সুতরাং আমরা মনে করি জাতীয় পার্টির একটা ভবিষ্যৎ মানুষ, এটা জনগণের কাছে আমাদের যেতে হবে। আমাদের দুর্বলতা যেটা, সেটা হচ্ছে যে আমরা ক্ষমতা থেকে আজকে 35 বছর আমরা ক্ষমতাতে নাই। আমাদের যারা যুবক, যাদের 45 বছর হয়েছে, এমনকি 50 বছর হয়েছে, তারাও জানে না আসলে জাতীয় পার্টি কি করেছে। এই বক্তব্যগুলো আমাদের জনগণের কাছে নিয়ে যেতে হলে আমাদের পার্টিকে সচেতন, পার্টির নেতৃত্ব ধরে রাখা, দখল করা, এইটা দিয়ে পার্টি এগোতে পারে। আমরা অনেকবার এই কাউন্সিল সম্মেলনের কথা বলেছিলাম, কিন্তু তিনি করেননি। আর এইবার 28শে জুন তিনি নিজের সময়টা নির্ধারিত করেছেন, যখন আমি এবং আমাদের বর্তমান যিনি মহাসচিব রুহুল আমিন হাওলাদার, আমরা যখন বললাম যে আমরা এবার এখানে প্রতিদ্বন্দ্বিতা করব, তখন তিনি তড়িঘড়ি করে সেই সেটা বন্ধ করলেন, এবং বন্ধ করে আমাদের 3 জনকে, হাওলাদার সাহেব, চূন্য সাহেব এবং আমাকে, তার আগে 7 জন আমাদের প্রেসিডেন্ট সদস্য, তাদেরকে আমরা বহিষ্কার করি। আমাদেরকে বহিষ্কার করার পরে আমরা এটা জানেন, তবু আমি ধারাবাহিকতার জন্য কথাগুলো বলছি। আমরা কোর্টে যাই, কোর্টে আমাদেরকে পুনর্বহাল করা হয় আমাদের সম্পদে, এবং আপনার কাদের সাহেবের উপর, তার সাংগঠনিক কর্মকাণ্ডের উপর আপনার স্থগিতাদেশ দেওয়া হয়। এবং আমাদের গঠনতন্ত্রে 20(2) ধারায় আমি তখন চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হই, এবং চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়ে আমরা আমাদের প্রেসিডিয়াম সবাই সিদ্ধান্ত নেই যে 9 আগস্ট আমরা আমাদের কাউন্সিল অনুষ্ঠিত করব, এবং সেই হিসাবে একটা সুষ্ঠু সুন্দর কাউন্সিল আমরা করেছি। তারপরে করার পরে আরেকটা কনফিউশন দাঁড়িয়েছে, এবং তাদের সাহেব এবং তার সাথে পাটোয়ারি সাহেবও বলেছেন যে তাদের বিজয়, কি জন্য আমরা কেস উইথড্র করেছি, কারণ কেসটা তখন ইনফ্রাকশন, এটার আর কোনো এই কেসটা রাখার কোনো কারণ ছিল। কারণ আমরা সম্মেলনে, আমাদের কাউন্সিলে আপনার যেই কাদের সাহেবের যে কমিটি ছিল, আমাদের পূর্ববর্তী যে কমিটি ছিল, এবং আমাদের পার্টির পূর্ববর্তী যে কমিটি ছিল, সেটা আমরা বিলুপ্ত করব, এবং কণ্ঠভোটে সেটা বিলুপ্ত হলো। বিলুপ্ত হওয়া মানে তিনি আর চেয়ারম্যান না, এবং সেই কমিটি এখন নতুন কমিটি হয়েছে। সুতরাং সেই কারণেই আমরা নিজেরাই এই কেসটা প্রত্যাহার, এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তারা দিয়েছেন যে তারা জিতে গেছেন, তাদের সত্যের জয় হয়েছে, এগুলো কোনোটাই সত্যি না। আমরা সেদিন যে কাউন্সিল, সেটা হচ্ছে আমাদের নিবন্ধন 12 এবং আমাদের প্রতীক লাঙ্গল একই, এখানে বিভক্ত করে আমরা কিন্তু কাউন্সিল করি। সাধারণত অন্যান্য সময় যেটা হয়, কিছু নেতা বের হয়ে যায়, আমরা কিন্তু বের হই না। আমরা
আমাদের নিবন্ধিত 12 নম্বর জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত করি এবং যেই 12 নম্বর নিবন্ধিত পার্টি তারই কিন্তু প্রতীক হচ্ছে লাঙ্গল। এবং আমরা আমাদের কাগজপত্র নির্বাচন কমিশনে দিয়েছি কিছু পরিবর্তনের জন্য। সেই পরিবর্তনগুলো আমরা আশা করি খুবই শীঘ্রই হবে। আমরা আজকে জাতীয় পার্টি আমরা মনে করি যে বর্তমানে যে অবস্থা সেখানে হচ্ছে ক্ষমতা দখলের একটা রেস। কিভাবে ক্ষমতা দখল করা, আমাদের এই যে দেখা যাক ছেলে মেয়ে তাদের রক্ত দিয়েছে, তাদের জীবন দিয়েছে, এইটা কি কোন একটি পার্টিকুলার গোষ্ঠীকে ক্ষমতা আনা, কেবল ক্ষমতা বদলের জন্য? আজকে সংস্কারের কথা বলা, নিশ্চয়ই সংস্কার করতে হবে। সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা হতে পারে, কিন্তু সেই সমঝোতা, সেই সংস্কার কেবল সম্ভব একটা নির্বাচিত সংসদ। সুতরাং আমরা সংসদের নির্বাচন চাই, যত শীঘ্রই সম্ভব আমরা সংসদ নির্বাচন চাই। তবে এখানে একটা কথা, যে কোনো রকমের একটা নির্বাচন করে দেওয়া, সেই নির্বাচন আমরা চাই, সেই নির্বাচন যে নির্বাচন নিরপেক্ষ হবে, যে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, যে নির্বাচন আপনার স্বচ্ছ হবে, এবং যে নির্বাচনে আমরা যারা নির্বাচন করব তারা যেন একই ভাবে নির্বাচন করবে। আজকে আমি জানি অনেক কনস্টিটিউন্সিতে বলা হয় অমুক আসতে পারবে, আজকে মক জাস্টিস করা, আজকে লোকের গলায়, এমনকি আপনাদের জার্নালিস্টের একজনকে নিহত করা হয়েছে সেই জয়গুলো। সুতরাং এই অবস্থাতে সম্ভব, এই অবস্থাতে একটা নির্বাচন সম্ভব। আমরা আজকে খালি কিছুদিন পরে পরে আমি দেখি বিচার এবং সংস্কারের কথা বলি। বিচার আমরা যদি বলে দেই 6 মাসের মধ্যে বিচার করতে হবে, এটা কিন্তু আমি মনে করি না মানুষের কাছে গ্রহণযোগ্য, বিশ্বব্যাপী কারো কাছে গ্রহণযোগ্য। আপনার একটা বিচার, সুষ্ঠু বিচার করতে যে সময় লাগবে সে সময় দিতে হবে। আজকে বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে। বিচার বিভাগের মধ্যে আমরা যে স্বাধীনতা থাকা উচিত, আপনারা দেখেছেন হাইকোর্টে কয়েকদিন আগে কি ঘটনা, খালেদ সাহেবের বিচার, আমরাও তার বিচার চাই, আমরা তার বিচার চাই। তিনি ওপেন কোর্টে যে রায় দিয়েছিলেন, সেই রায় তিনি যখন লিখিত রায় দেন, সেই রায় তিনি সেখানে দেন। ওপেন কোর্টে রায় দিয়েছিলেন যে আরো 2 বার আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট সচল থাকবে, অথচ তিনি যখন লেখেন তার লিখিত রায়ে তিনি সেইটা উদ্যোগ করেন, তিনি আমাদের যে কেয়ারটেকার সিস্টেম ছিল সেইটাকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেন। সুতরাং তার বিচার হয়, কিন্তু তার নামে যদি এখন হত্যার মামলা দেওয়া হয়, এটা তো আমাদের এই বিচার পদ্ধতির উপর মানুষের আস্থা চলে। আমরা এমন কোনো কিছু করা উচিত হবে না যেটা বিচার প্রক্রিয়ার উপর মানুষের আস্থা চলে। আজকে বিচার বিভাগকে আমি মনে করি নির্বাচনের আগে 2টা কাজ, সংস্কার নিশ্চয়ই একটা আপনার আমাদের মধ্যে এগ্রিমেন্ট হতে হবে পলিটিক্যাল পার্টির মধ্যে, কিন্তু সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে যে বিচার বিভাগকে শক্তিশালী করা, আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা এবং আইন শৃঙ্খলা ফিরিয়ে, কারণ আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে নির্বাচন ঠিক হবে, এবং নির্বাচন যদি ঠিক না হয় তাহলে আমি মনে করি
সঠিক গণতন্ত্র আমরা ফিরে পাবো। আমরা আজকে যারা কথা বলছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই বলছেন যে নির্বাচন ঠিকভাবে হয়নি বলে স্বৈরাচারের জন্ম। সুতরাং আমরা কি আরেকটা নির্বাচন চাই যেটা সঠিকভাবে হবে না, যেটা গ্রহণযোগ্য হবে না, যেটা স্বচ্ছ হবে না, সে নির্বাচন তো হবে না। তাই আমি সরকারের কাছে আবেদন রাখবো, আপনারা একদিকে বিচার বিভাগকে শক্তিশালী করেন এবং সেখানে যেন কোনো অন্যায় না হয়, কোনো একপেশে ভাবে যেন বিচার না হয়, সেটা নিশ্চিত করতে হবে। সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করতে হবে এবং আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে। যে ভোট দিতে যাবে তাকে বুঝতে হবে আমি যাকে ইচ্ছা তাকে ভোট দেব, তার জন্য আমার প্রাণ যাবে। যে ভোট দিতে যাবে সে জানবে যে আমি আমার ভোটটা দিতে পারি, কিন্তু আইন শৃঙ্খলা যদি ফিরিয়ে না আসে তাহলে কিন্তু সেটা সম্ভব। তাই আমি মনে করি আজকে এখানে একটা বিরাট পরিবর্তন আসলো। আমরা জাতীয় পার্টি আমাদের যে ফোকাসটা আমরা দিতে চাই, সেই ফোকাসটা হবে আইন শৃঙ্খলা। আপনার বিচার বিভাগ, সুস্থ একটা বিচার বিভাগ থাকবে। অর্থনীতিকে সুসংগঠিত করতে হবে। আজকে অর্থনীতি খুব দুর্বল অবস্থা এবং এর কারণে আমাদের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে, আমাদের ছাত্ররা, আমাদের ছাত্ররা আজকে লেখাপড়া করে। আজকে আমাদের যেমন পাবলিক ইউনিভার্সিটি আছে, সাথে সাথে প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেখানে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে, কিন্তু অনেক পয়সা দিয়ে লেখাপড়া। তারা আজকে যখন পাস করে বেরোচ্ছে, চাকরি পাচ্ছে। আমাদের দেখতে হবে কিভাবে আমরা চাকরি সৃষ্টি করতে পারি। প্রতি বছর আমাদের প্রায় 25 লক্ষ নতুন চাকরি প্রত্যাশী লোক এখানে জব মার্কেটে আছে। তাদের চাকরির বন্দোবস্ত করতে হবে। আমাদের যুব সমাজকে দেখতে হবে, আজকে যুব সমাজ হঠাৎ তাদের কোনো চাকরি নেই, তাদের আয়ের কোনো ব্যবস্থা নেই। সুতরাং আমাদের আজকে এই ছাত্রদের, এই যুবকদের জন্য আমরা আছি, আমরা থাকবো। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করব, অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের আমাদের যে নতুন স্লোগান পার্টির জন্য আমরা করতে চাই, সেটা হবে লাঙ্গল আমাদের প্রতীক, গণতন্ত্র আমাদের শক্তি। শিক্ষা চাই, কর্ম চাই, দুর্নীতি না। এবং আমাদের পার্টির আরেকটা মেইন গোল হবে এই দেশ থেকে দুর্নীতিকে দূর করা। আমি যদি বলি সোনার কোঠায় আনবো, সেটা সত্যি হবে। পৃথিবীর প্রত্যেক দেশে কিছু না কিছু দুর্নীতি আছে, কিন্তু এখন যে দুর্নীতি সেটা অসহনীয়, এটা সহ্যের সীমা বাইরে চলে। সুতরাং আমরা সেটার চেষ্টা করি এবং আমরা যুবকদের হাতে দেব দুর্নীতি বাজের, যুবকের হাতে দেশ দুর্নীতি বাজের নয়। জাতীয় পার্টি বাঁচলে বাংলাদেশ এগোবে, এই স্লোগান নিয়ে আমরা মানুষের কাছে যেতে। আমরা একটা শক্তিশালী দেশ দেখতে চাই, আমাদের পার্টিকে আমরা শক্তিশালী করতে চাই। সুতরাং আমরা সবচেয়ে, আমি একটা জিনিস কিন্তু বিশ্বাস, মিডিয়া কিন্তু একটা বড় রোল প্লে করে, সাংঘাতিক রোল। গণতন্ত্রকে, এটাকে কিন্তু ফোর্থ স্টেট বলা হয়। পার্লামেন্ট, এক্সিকিউটিভ,
জুডিশিয়ারি তিনটা, এই তিনটা কিন্তু এই তিনটাই নরবর হয়ে যায় যদি আমাদের যে ফোর্থ স্টেজ যেটা বলি সেটা হচ্ছে মিডিয়া। মিডিয়া যদি শক্তিশালী থাকে, আপনারা যেভাবে আগেও কাজ করেছেন, আজকে হয়তো অনেকে বলে যাচ্ছেন যে সকলেই যে এক পথে চলেছেন সেটা না। মিডিয়া তো অনেক লোক ছিলেন যারা সত্যিকে তুলে ধরার চেষ্টা করে। সুতরাং মিডিয়াকে আমরা শক্তিশালী করতে চাই। মিডিয়ার সম্পূর্ণ স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা ছাড়া, হ্যাঁ সেই স্বাধীনতা আপনাদেরকে দেওয়া হবে, কিন্তু আপনারাও সেটা রেসপন্সিবল ওয়ে আপনাদেরকে সেই স্বাধীনতা ব্যবহার। কিন্তু আমরা চাই এই ফোর্থ স্টেজ সত্যিকার অর্থে শক্তিশালী। ইউটিউব খোলেন, আজকে ট্রাম্পের ভয়ে সারা পৃথিবী এই আজকে এখানে ডিউটি দিচ্ছে, এটা করছে ওটা করছে, তার ইচ্ছা মতোই। ইউক্রেন যুদ্ধ বলেন, গাজায় বলেন, কোথায় নাই সে করছে। সমস্ত পৃথিবীর আপনার ট্রেডের অবস্থা কাহিল করে ডব্লিউটিও পাবে। সেই ইউটিউবে যদি আপনারা যান, আপনারা দেখবেন সেই ট্রাম্পের কাপড় খুলে দিয়েছে এক একজন। এরা যারা এই প্রোগ্রাম গুলো করে, আপনার ট্রাম্পের এই শক্তিধর মানুষের কাপড় খুলে দিয়েছে, এবং মিথ্যার উপর সত্যির উপর তারা সেখানে সমস্ত এভিডেন্স গুলো দেয়। তারপরে বলে আজকে আপনি যদি সেই ইয়েগুলো ট্রাম্পের উপর সেই ইয়েগুলো দেখেন, আমরা আশ্চর্য। আজকে এতটাই কেলেঙ্কারিতে তাকে যেভাবে ঢোকানো হচ্ছে চিন্তা করেন। আজকে আমাদের দেশে এরকম যদি কেউ করতো, আপনারা এখানে বসতেন, যিনি করতেন উনি বলতে পারেন। আমরা সেই ফোর্থ স্টেজ হ্যাজ টু বি স্ট্রং। এই বক্তব্য কিন্তু আমি অনেকবার আমাদের আগে পার্লামেন্ট গুলোতে দিয়েছি, কারণ আমি বিশ্বাস করি যে মিডিয়া শক্তিশালী না হলে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত কোনোদিন হবে না। তাই আজকে আপনাদেরও আবারও ধন্যবাদ দিচ্ছি। আপনারা আপনাদের যে দায়িত্ব সেগুলো আপনারা যথাযথ পালন করার চেষ্টা করেন। আপনাদের সামনে অনেক প্রতিবন্ধকতা থাকে, সেই প্রতিবন্ধকতা আমি মনে করি আমাদের দূর। তাই আবারও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আজকে এসছেন আমাদের বক্তব্য শোনার জন্য, এবং আমি আশা করবো আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে ভবিষ্যতে এবং আজকে এবং ভবিষ্যতে আমরা যেতে পারি। ধন্যবাদ। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে, যদি কোনো প্রশ্ন থাকে আমাদের, হ্যাঁ এই মুহূর্তে আপনাদের দেশে জেল পার্টির সেবাশ্রী এবং আমাদের যে এমপিও কার্যালয় এবং চেয়ারম্যান কার্যালয় কিন্তু তাদের দখলে আছে। আমি খালি একটা জিনিস বলে ফেলবো, আমরা কিন্তু দখলের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা আইনগত ভাবে যাচ্ছি, আইনের মাধ্যমে যাচ্ছি। কোন একটা অফিস নিলেই অফিসের দখল আপনার লিগ্যাল স্ট্যাটাস আপনাদের দেন। এর উপর আমাদের যিনি এক্সিকিউটিভ নির্বাহী চেয়ারম্যান আছেন তিনি বক্তব্য এবং অন্যান্য প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এতক্ষণ আসলে আমাদের নবনির্বাচিত দলের মহাসচিব এবং মাননীয় চেয়ারম্যানের বক্তব্য শুনেছেন। আপনি যে প্রশ্ন করেছেন আমি এর উত্তরে এইটুকু বলবো যে একটু আগে কিন্তু চেয়ারম্যান সাহেব যেটা বলছেন যে উত্তরটা কিন্তু আমরা পেয়ে এসে তোমায় বলছি। যেহেতু আমরা 9 আগস্ট গঠনতন্ত্র অনুযায়ী লফুল আমরা কাউন্সিল করেছি এবং সারা দেশে কাউন্সিলর এসে পূর্বে কমিটি বাতিল করে নিয়ম অনুযায়ী বিলুপ্ত করে নতুন একটা পূর্ণাঙ্গ কমিটি করেছে, যে কমিটির চেয়ারম্যান মহাসচিব আপনাদের সামনে উপস্থিত আছেন। সেই কমিটি করার পরে আগের কমিটি বিলুপ্ত, কাজে জিএম কাদের সাহেব
যদি এখন জাতীয় পার্টি হিসেবে দাবি করেন সেই অধিকার তার নাই। সদস্য তিনি এমনি জাতীয় পার্টির সদস্য, কিন্তু চেয়ারম্যান নাই, বা তার দলের যিনি মহাসচিব দাবি করবেন তাদের কোনো আইনের ভাষায় লুক অ্যাসেম্বলি নাই। অর্থাৎ তাদের এই দাবির পক্ষে কোন যুক্তি নাই, এই দাবিটা অযৌক্তিক, অন্যায়। এবং আমরা আপনাদের মাধ্যমে এই আশা করব যে জেএম কাদের সাহেব যেহেতু শিক্ষিত মানুষ, তিনি জানেন যে আমরা কাউন্সিল করেছি, সারা দেশে কাউন্সিল রয়েছে, সেখানে একটা নতুন কমিটি করেছে, আগে কমিটি বিলুপ্ত হয়েছে, তাই তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে এবং তিনি এটার দাবি করবেন না, এবং তিনি এক জাতীয় পার্টির সদস্য, তাকে আহ্বান করবো আমাদের সঙ্গে মিলেমিশে কাজ করার জন্য। আর যেটা কার্যালয় সেটা জাতীয় পার্টি কার্যালয়, সেই কার্যালয় বিশ্ব জাতীয় পার্টি কমিটি করার পর দলীয় ভাবে আমরা মিটিং করে তখন আমরা সিদ্ধান্ত নেবো সেই পার্টি বিষয়ে আমরা কি করবো। তারা তো বলতেছে যে আপনারা তাদেরকে বাদ দিয়ে আপনারা নিজেদের মতো করে একটা কাজ করছেন। দেখেন, আমরা কিন্তু কোনো ঘরের ভিতরে লুকিয়ে করি নাই, রাতের অন্ধকারে করি নাই। আমরা পত্র পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি, সমস্ত জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী, আইন অনুযায়ী আমরা সেই কাউন্সিল আহ্বান করেছি, এবং কাউন্সিলের দ্বারা আমরা আগে চিঠি দিয়েছি, যোগাযোগ করেছি সকল জেলার সভাপতি সেক্রেটারির সঙ্গে, এবং প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি যারা কাউন্সিলর, উপজেলা এবং জেলার যারা নাকি 35 জনকে কাউন্সিলর, বেশিরভাগ কাউন্সিলর প্রায় 4 থেকে 5,000 কাউন্সিলর কিন্তু এই সম্মানে এসছে, এবং এসে কোর্টের রায় এবং এসে তারা কিন্তু এখানে রায় দিয়েছে। আর আরেকটা হলো, আমরা যখন কাউন্সিল করি তখন উনি চাইলে আসতে পারতেন, উনি কেন আসেন নাই সেটা উনার বিষয়। উনি চাইলে এই কাউন্সিলে এসে উনি একজন মানে চেয়ারম্যান কে নিতে পারতেন, উনি চাইলে একটা মানে এখানে বক্তব্য রাখতে পারতেন, আমরা তাকে ওয়েলকাম জানাতাম। তিনি কেন আসেন নাই সেটা তার বিষয়। But দাওয়াত হ্যাঁ, আমরা কিন্তু আবার ওনাকে দাওয়াত দিয়েছি, আমরা কিন্তু কার্ড পাঠিয়েছি, বিভিন্ন ভাবে দাওয়াত দিয়েছি, ওইখানকার কমিটি আগে যারা ছিল সবাইকে দাওয়াত দিয়েছি। আর কেউ যদি না আসে সেই দায় আমাদের না, বাট সকল কাউন্সিলর আসছেন, কাউন্সিলররা এখানে কমিটি করে দিয়ে গেছেন, রায় দিয়ে গেছেন, তাই আমরা বৈধভাবে নির্বাচিত জাতীয় পার্টি কমিটি, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার 12, আমাদের প্রতিক্রান্ত, আমরা যথারীতি আমাদের সমস্ত কাগজপত্র, কাউন্সিলের যে ভিডিও সহ বিভিন্ন যে পেপার, যে কাউন্সিলের সব বৈধ কাগজপত্র সহ আমরা নির্বাচন কমিশনে দাখিল করেছি। আশা করি নির্বাচন কমিশন তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আগে যারা মহাসচিব চেয়ারম্যান ছিলেন, সেখানে আমিও ছিলাম, আমার ছবি কাদের সাহেবের ছবি বাদ দিয়ে নতুন চেয়ারম্যান মহাসচিবের ছবি সেই ওয়েবসাইটটা দিবেন, এই আশা আমরা করি। আমি জাস্ট যোগ করে, আমি না, ওই যে আপনি শুনেন, আপনি যেটা বলেছেন তাদেরকে বাদ দিয়ে আমি যে ওখানে প্রেসাইড করেছি, এটা কিন্তু আমি জোর করে না। আপনার কোর্টের রায়, কোর্টের রায় ছিল আমাদেরকে বাদ দেওয়া হয়েছিল, কোর্ট আমাদেরকে শপথে বহাল, শপথে বহাল করার মানে হচ্ছে আই বিকেম এগেইন দ্য অ্যাক্টিং চেয়ারম্যান অফ দ্য পার্টি। এটা কোর্টের রায়, জোর করে না, কোর্টের রায় নিয়ে আই বিকেম দ্য অ্যাক্টিং চেয়ারম্যান অফ দ্য পার্টি। অ্যাক্টিং চেয়ারম্যানের পরে আমাদের গঠনতন্ত্রে আছে, যে গঠনতন্ত্রে আছে যে আপনার চেয়ারম্যান যদি কোনো কারণে তার দায়িত্ব পালন না করেন, করতে না পারেন, তাহলে অ্যাক্টিং চেয়ারম্যান উইল টেক ওভার অ্যাজ দ্য the senior co-chairman will take over as the acting chairman. সুতরাং আমি অ্যাক্টিং চেয়ারম্যান অফ জাতীয় পার্টি এবং প্রেসিডিয়াম জাতীয় পার্টির, এক্সিস্টিং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নিয়ে, আমরা সংখ্যাগরিষ্ঠ সদস্য নিয়ে মিটিং করে আমরা সমর্থন দিয়ে আমরা কাউন্সিলের বিল ঘোষণা করেছি। আপনারা জিজ্ঞাসা করতে পারেন তড়িঘড়ি করে করেছেন, সেটাও আপনার পক্ষ হয়ে আমি করেছি। আমরা করেছি আসলে কোনো তড়িঘড়ি না। 28শে জুন এই কাউন্সিল, 28শে জুন আমাদের কাউন্সিল হওয়ার কথা ছিল, এখানে স্থগিত করেছেন। আমরা জাস্ট ওই স্থগিত কাউন্সিল 9 আগস্ট করে। সুতরাং এই 28শে জুন কিন্তু উনি ঠিক করেছেন, জিএম কাদের সাহেব কিন্তু 28শে জুন ঠিক করেছেন।
28শে জুনে সেটাকে আমরা রিশিডিউল করেছি 9 আগস্ট। সুতরাং আমরা কাউকে বাদ দিয়ে কিছু করে আমরা প্রত্যেকটা স্তরে আমরা আপনাদের কাছে আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে যে আমরা রায় পেয়েছি 30শে জুলাই 30শে জুলাই আমরা রায় পেয়েছি। আমরা কাউন্সিল করেছি 9 আগস্ট। 8 দিন মধ্যে ছিল, 8 দিন মধ্যে ছিল। এই 8 দিনে ওনারা কিন্তু কোর্টে যান, কোর্টে আপিল করে যে আপনার এই রায়টা ভুল। বাইরে ওনারা চিল্লি করেছেন, কিন্তু কোর্টে যান। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। ওনারা 8 দিন সময় পেয়েছে। সাধারণত এইসব জিনিসে কি হয়, আমি যদি আজকে রায় পাই তারপরের দিনেই অ্যাপিল করে যে এই রায়কে স্থগিত করা, কারণ 8 দিন ধরে তার উপর আদেশ বহাল, কিন্তু তিনি কোনো কিছু করেন। আর আমরা কোর্টে গিয়ে আমাদের যেদিন বের করবো তার 2 দিনের মধ্যে আমরা কোর্টে গিয়েছি, কোর্ট থেকে রায় নিয়েছি, রায় নিয়ে এবং গণতন্ত্র মাফিক আমরা আমাদের কাউন্সিল গণতন্ত্রে আপনার নিয়মের মধ্যে কতদিনের নোটিশে আপনারা কাউন্সিল করতে পারেন, এই ধারাটা কি আছে একটু আমাদের সামনে বলতেন। কাউন্সিল তো 28শে জুন অলরেডি নির্ধারিত, এটা রিশিডিউল করা। আমি আবারও বলি, কাউন্সিল কিন্তু আমরা কাদের সাহেবই কিন্তু কাউন্সিলের ডেট ফিক্স করেছেন প্রেসিডিয়াম মিটিং করে নিয়ম মেনে নোটিশ দিয়ে। তিনি 28শে জুন আমরা জয়েন্ট করার পর যখনই শুনলেন যে রুল এন্ড হাওলাদার এবং আনিস সাহেব একটা প্যানেল দিতে পারেন, তখন কিন্তু এটা স্থগিত করছেন। কাউন্সিলের ডেট বাতিল করেন, স্থগিত করছেন, মানে একজন করছেন। একজন তো যে কোনো সময় আবার সে একজনের পরে নেওয়াই যায় এবং ধারাও আছে, ধারা উল্লেখ আছে। এখানে কোনো আইনের ব্যত্যয় নাই। আইনের যদি ব্যত্যয় থাকতো, যেটা চেয়ারম্যান বললেন, আপনি এফেক্টেড পারসন, আপনার বিরুদ্ধে ইনজেকশন 8 দিন চলে গেল, আপনি উপরের কোর্টে গিয়ে একটা মিস আপিল বা এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ আপনি কোর্টে গেলেন না কেন? কারণ যার নাই আপনার দুর্বলতা আছে, গেলে আপনি সেখানে কোন রিলিফ পাবেন না। আরেকটা বিষয় হলো এই যে যেটা চেয়ারম্যান সাহেব বলছেন, তবু আমি বলি ওনারা এখন বলছেন ওই প্রত্যেক কজ অফ অ্যাকশন ছিল যখন জেএমকে সাহেব চেয়ারম্যান, তখন আমি তার মহাসচিব এবং আমাদের সাহেব চেয়ারম্যান, আমি সাহেব সিনিয়র চেয়ারম্যান। তিনি ওই কমিটির চেয়ারম্যান হিসেবে আমাকে বৈঠক করছেন। ওই বহিষ্কারের চিঠির এগেস্টে আমরা কোর্টে গেছি এবং ইনজেকশন দেওয়া হয়েছে স্থগিত। তার মানে হলো ওনার কমিটি যখন আমি মহাসচিব ছিলাম তখন, আর যখন কাউন্সিল হয়ে গেল ওনার কমিটি বাতিল, তখন তো আর উনি চেয়ারম্যান না, তখন তো ওনার বহিষ্কারের চিঠি তো আমার প্রয়োজন নাই। যার জন্য ওইটা বলে কজ অফ অ্যাকশন শেষ, সো আমরা মামলা প্রত্যাহার করলাম। না বুঝে ওনারা খুব খুশি হয়েছে। আসলে কি বলবো, মানে বুঝে না। আর 2 নম্বর আরেকটা জিনিস আপনাদের খেয়াল করি, আমি জানি না ওই মানে শামীম পাটোয়ারি সাহেব একজন লয়ার জানতাম, তিনি আপনাদের সামনে বলছেন যে অর্ডার পোর্শনে লেখা নাই, যে আমাদের লিস্ট করছে ইনজেকশন মামলা। আমি প্রেয়ার দিয়েছি যে আমাকে এই চিঠির প্রেক্ষিতে বৈঠক করা হয়েছে, এটার ইনজেকশন চাই। কোর্ট অর্ডার দিছে যে ইয়েস ইনজেকশন প্রেয়ার ইজ অ্যালাউড। এটা কি পোর্শনে কি কিচ্ছে কাহিনী লেখা থাকে? প্রেয়ারই তো লেখা আছে, প্রেয়ার অ্যালাউড। কাজে এটাকে মিস ইন্টারপ্রিটেশন করে লাভ নাই। আজকাল সাংবাদিক ভাই সহ সবাই আইন কানুন জানে, পাবলিকও জানে, মিস ইন্টারপ্রিট করে লাভ নাই। ওনার ট্রেন মিস করছে, কাউন্সিল হয়ে গেছে, ওনাদের কোনো লুক স্ট্যান্ডার্ড নাই, ওনাদের কোনো লফুলি কোনো রাইট নাই এই পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব হিসেবে দাবি করার এবং জাতীয় পার্টির অফিস যে ওরা ব্যবহার করছেন, এটা অন্যায় করছেন, ইনলিগাল করছেন। আমরা সেই বিষয়ে খুব শীঘ্রই উকিল নোটিশ দেবো এবং আইনানুগ ব্যবস্থা আমরা দিব। সুস্থ নির্বাচনের পরিবেশ না হলে আপনারা নির্বাচন যাবেন না। অনেকটা ওরকমই সুস্থ নির্বাচন চান। সুস্থ নির্বাচন বলতে বাংলাদেশে এখন 2টা ধারা আমরা দেখতেছি, একটা চাচ্ছে আগে সংস্কার হয়ে নির্বাচন হোক, আর নির্বাচন। আপনার বক্তব্য কিন্তু 2 দিকেই যায়
আপনি আসলে ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যে ফেব্রুয়ারি নির্বাচনের একটা প্রস্তুত করছে এবং প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, আপনি এই ফেব্রুয়ারি নির্বাচনকে কিভাবে দেখছেন? না, প্রথম কথা হচ্ছে যে আপনি যে কথা সংস্কার সংস্কার নিয়ে আমি বলেছি, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কন্ট্রাক্ট, একটা চুক্তি হতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, যে আমরা যেই ক্ষমতা আসছি না কেন, পার্লামেন্ট যখন হবে আমরা এই কাজগুলো করব। সংস্কার কিন্তু পার্লামেন্টকে বাদ দিয়ে করা সম্ভব না, এটার কোনো আইনগত ভিত্তিও থাকবে না এবং এটা করাও যাবে না। সুতরাং সেই জন্য বলেছে যে আমরা দ্রুত নির্বাচন চাই। আমি এই কথা বলিনি যে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনে যাব না, সেই কথা কিন্তু বলিনি। আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড আপনাদের তৈরি, কেবল সেটা না, লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা প্রথমে যেটা চাই সেটা হচ্ছে যে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন এক জায়গায় আসতে হবে যেখানে সকলে তাদের নিরাপত্তার অভাব ভোগ করবে না। একটা ভোটার কেউ ভোট দিয়ে আসছে, তাকে তো ফিল করতে হবে যে এরপরে আমার এর জন্য আমার কোনো অসুবিধা নেই। আগে যেগুলো হয়েছে, আগে দোনো পার্টি, দোনো বড় পার্টি, বিএনপিও বলেছে, আওয়ামী লীগও বলেছে যে যখন জিতেছে তার প্রতিপক্ষকে তারা হেনস্থা করে। সুতরাং আমরা সেই জিনিসটা চাই এবং যারা নির্বাচনে নামবে তারাও যেন লেভেল প্লেইং ফিল্ডে নির্বাচন করতে পারে, সেটা আমরা চাই। সুতরাং আমি সরকারকে যদি ফেব্রুয়ারির আগে বা অক্টোবরের মধ্যে, নভেম্বরের মধ্যে, অক্টোবরের মধ্যে আমি বলবো, যদি নন অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করতে পারে, মব জাস্টিস, এই যে যে মবক্রেসি যেটা চলছে এগুলো বন্ধ করতে পারে, হাইকোর্ট, এবং দেখেন হাইকোর্ট হচ্ছে যে আমার সর্বোচ্চ কোর্ট, এই কোর্টে যদি ডিসিপ্লিন না, এই কোর্টের মধ্যে যদি মারামারি করে তাহলে আর কি। একটা প্রাক্তন চিফ জাস্টিস, তার বিরুদ্ধে কেস করেন, আমি নিজেও সমর্থন। আজকে অনেক রাজনৈতিক এই কাজের জন্য আমি মনে করি সেই রায়টা দায়ী এবং তার বিচার আইনের মধ্যে হতে হবে, কিন্তু অন্যান্য কেস এনে এই কেসটারে একটা মার্ডার কেসের যে মানে যে আমাদের বিচার বিভাগের উপর মানুষের আস্থা যদি চলে যায় তাহলে কিন্তু এটা খুবই দুঃখজনক। একটা সাধারণ মানুষের শেষ রক্ষা কবচ হচ্ছে এই আদালত। আমার দেশে আজকে যদি গভর্নমেন্ট কিছু করে আমি কোথায় যাই? বাবা মা আমাকে, আমার আত্মীয় স্বজন আমাকে ঘরের মধ্যে কিছুটা নিশ্চয় দেবে, কিন্তু আইনের চোখটা আমাকে কোর্টে পরিবেশ ইনশাল্লাহ আমিও আশা করছি। সরকার বারবার বলছেন যে পরিবেশ ঠিক করতে হবে এবং আমরাও আশা করি আগামী অক্টোবরের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে। আমরা অপেক্ষা করছি, আমরা নিশ্চয়ই লেভেল প্লেইং ফিল্ড বলে আমরা ডেফিনেটলি নির্বাচন করতে চাই।